আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 2025 ফ্রি ক্লাসে এলপিসির পক্ষ থেকে তোমাদের সকলকে আবার স্বাগতম। প্রথমেই আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, 10টা 15 ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও আমার এখানে কিছু নেট প্রবলেম এবং এখানে তোমার দেখতেই পাইছো যে আলিম 25-এর জায়গায় আমি দাখিল 25 লিখে ফেলছিলাম। তো এই কিছু অসঙ্গতির কারণে আজকে লাইভ ক্লাসটি দেরি হয়ে গেল। তো বেশি সময় নষ্ট করব না আর। তো আজকে আমাদের ক্লাস যেটা সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। তো আমরা আজকে যেটা যেভাবে তোমার পিডিএফটা সাজাচ্ছি সেটা হচ্ছে তোমার অনেকটা সাজেশন টাইপ বা তোমার একটা টিপস এন্ড ট্রিক্স বলতে পারো। তোমার এখানে পুরো ইংলিশ ফার্স্ট পেপারে তোমার যতগুলো কোয়েশ্চেন আছে বা যেভাবে আসতে পারে ওই সবগুলোই আমি এখানে নিয়েছি, যে তোমার কীরকম ভাবে আসতে পারে তুমি তা কিভাবে দিবা। ঠিক আছে? তো তোমরা প্রথমেই যদি দেখো সেটা হচ্ছে তোমাদের প্রথমে তোমরা জানো সেটা হচ্ছে সিন দ্বারা শুরু হয়। ঠিক আছে? তো এখানে যে সিনটা দেয়া আছে এটা ডেমো সিন, ডেমো একটা সিন বলতে পারো, যে এডুকেশন গিভস আস নলেজ, অর্থাৎ তোমাদের এডুকেশন অধ্যায় থেকে এসেছে। ভাইয়া সিন প্যাসেজের সাজেশন দেন। আচ্ছা, তোমরা যারা আমাদের এলপিএস এর ফাতিহ ব্যাচ যোগ করেছো তারা কিন্তু অলরেডি তোমার সিন একটা সাজেশন পেয়ে গেছো। যেমন এই যে রাকিব বলতেছে সিন সাজেশন দেওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি 10টার মতো সিন তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যে এই 10টা থেকে তোমার গুরুত্বপূর্ণ বেশি। তো সেগুলোর মধ্যে তোমার একটা হচ্ছে এই যে এটা, যারা তোমার ফাতিহ ব্যাচের আছে তাদের কাছে হয়তো এটা পরিচিত লাগতেছে, কারণ এটা তোমাদের পরীক্ষাতেও আসছিল একবার। হ্যাঁ, যে এই সিনটা। তো এই সিনে আমি এখন বেশি সময় নষ্ট করব না, তোমাদেরকে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথাগুলো সেটা হচ্ছে যেটা বলে দেওয়া, সেটা হচ্ছে সিন তোমরা যখন প্রশ্ন পাওয়ার পরে পুরোটা আগে একবার পড়বা। ঠিক আছে? পুরোটা আগে পড়বা, পড়ার পরেই নিচে তোমার যে এমসিকিউ তোমরা জানো এমসিকিউগুলো চুজ করতে যাবা। কারণ এই এমসিকিউগুলো তোমার বেশিরভাগ সময় এই সিন থেকেই আসে। আর এই সিন পড়ার সময় এই যে তোমার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, এই যে যেগুলোর আমি মিনিং সহ দিয়ে দিছি, যে রেশনালি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অথবা তোমার এই যে ইন্ডিপেন্ডেন্টলি, স্কিলস দক্ষতা, এই ওয়ার্ডগুলো তোমার হাইলাইট করে দিয়েছিলাম যে তোমরা এগুলোর সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বা। এটা তোমার এমসিকিউর জন্য যেমন লাগবে তেমনিভাবে তোমরা যখন ভবিষ্যতে প্রি অ্যাডমিশন লেভেলে যাবা বা অ্যাডমিশন লেভেলে যাবা তখন তো আর বলাই লাগবে না কত পরিমাণ লাগবে, তোমরা তখনই দেখবা। তো সিন পড়ার সময় তোমরা যেটা করবা সেটা বলছিলাম আমি এই ওয়ার্ডগুলো মার্ক ডাউন করে রাখার জন্য। এখন তোমরা বলো তোমরা কি কাজটা করছো? তোমরা ফাতি ব্যাচের যারা আছো তোমরা কি আমি যে কাজটা দিছিলাম তোমরা করছো কিনা? সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ার জন্য বলছিলাম, তোমরা এটা আমাকে জানাও। ঠিক আছে? আর এই সিন পড়ার পরে দেন তুমি এই এমসিকিউতে যাবা। দাখিলের অবস্থা কি জিজ্ঞাসা করতেছে ফরহাদ? দাখিলের জন্য তো তোমাদের আলাদা ইংলিশ ক্লাস হবে, তাই না? তো সেখানে তোমরা ইংলিশ দেখে নিও। এখন বলো, হোয়াট ডাজ দ্য ইডিয়ম এট লার্জ মিন? এট লার্জ, হ্যাঁ, ব্যাপকভাবে। এখানে কিন্তু আমি তোমাদের এই যে মিনিং সহ দিয়ে দিছি এমসিকিউ, কিন্তু ওটা কিন্তু তোমার বোর্ডের পরীক্ষা কিন্তু থাকবে না। তো এখন এট লার্জ পড়ার জন্য তোমাকে এই যে বললাম আগে পুরোটা পড়তে হবে। আগে পুরোটা সিন পড়লে তুমি মিনিংটা কিছুটা জানতে পারবে, অ্যাটলিস্ট এটা গেস করতে পারবা যে কি হতে পারে। তো এমনিভাবে তোমার এখানে কি বলা হয়েছে, যে হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ, ইডিয়ম অর্থ কি? বাগধারা। তো এই অ্যাট লার্জ বাগধারার অর্থ কি হতে পারে? ব্রিফলি সংক্ষিপ্তভাবে, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে, লার্জলি ব্যাপকভাবে, ডিপেন্ডেন্টলি নির্ভরশীলভাবে। তোমরা 13 জন আছো, দেখি কে আগে অ্যান্সার দিতে পারো যে অ্যাট লার্জ এর অর্থ কি হতে পারে, বা এখানে তোমার অ্যান্সার কোনটা নিতে পারি আমরা। যারা ফাতিহ পেছর হতো তারা কিন্তু এটা পারার কথা। তোমাদেরকে আমি ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, যেহেতু আমাদেরকে অনেক কিছু কভার করতে হবে তাই হয়তো আমি তোমাদেরকে বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, অ্যাট লার্জ তোমরা জেনে নাও অ্যাট লার্জের মিনিং হচ্ছে, হ্যাঁ এই তো উম্মে হানিয়া অ্যান্সার দিছো, অ্যাট লার্জ অর্থ কি? ব্যাপকভাবে, লার্জলি। দ্বিতীয়ত আছে দ্য স্কাই টিচেস আস টু বি। এখন যেটা বলতেছিলাম যে তোমার সিন থেকে 3 ধরনের এমসিকিউ আসতে পারে। প্রথমত হচ্ছে তোমার একেবারে ডিরেক্ট লাইন থেকে উঠাই দিবে, যেটা অ্যান্সার তুমি লাইনেই পেয়ে যাবা। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে তোমার লাইন থেকে দিবে না, বাট একটা হিডেন মিনিং টাইপের দিবে। অর্থাৎ তুমি রিডিং পড়লে সেখান থেকে অ্যান্সার দিতে পারবা, বাট অ্যান্সার একেবারে ডেফিনিট করে নির্দিষ্ট করে তোমার কোনো লাইনে দেওয়া নেই। আর তৃতীয়ত হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ এই যে যে ওয়ার্ডগুলো আমি মার্ক ডাউন করে দিছিলাম তোমাদেরকে, এই ওয়ার্ডগুলোর হয়তো সিনোনিম জিজ্ঞাসা করতে পারে অথবা তোমার অ্যান্টোনিম জিজ্ঞাসা করতে পারে এমসিকিউতে। তো এই 5টা এমসিকিউর মধ্যে তোমার 2-3টে এরকম থাকবেই। যেমন দ্য স্কাই টিচেস এস টু বি, আকাশ আমাদেরকে কি হতে শিক্ষা দেয়, এটার অ্যান্সার তুমি কিন্তু এই সিনের মধ্যেই পেয়ে যাবা। ঠিক আছে? এই একটু দ্রুততার সহিত তুমি যদি দেখতে চাও, দেখি কোথায় পাওয়া যায়। হুম, হুম, হুম।
যারা জানো তারা অ্যান্সারটা দিয়ে ফেলো এদিকে। অনেক সময় লাগতেছে, এই তো এডুকেশন ডিফাইন অ্যান্ড লিবারাল, ঠিক আছে। দ্য স্কাই টিচেস আস টু বি লিবারাল, লিবারাল, হ্যাঁ তোমরা দিছো অ্যান্সার, লিবারাল হবে এটা এখানে। আকাশ আমাদেরকে উদার হতে শিক্ষা দেয়। সিনটা ভালো করে পড়লে তুমি সিনের মধ্যে থেকে অ্যান্সারগুলো পেয়ে যাবে কয়েকটা। দ্য প্যাসেজ ডিসক্রাইবস, এটা হচ্ছে তোমার যে দ্বিতীয় টাইপের মধ্যে পড়ছে, যে এগুলোর অ্যান্সার তুমি একেবারে সিনের মধ্যে পাবা না, বাট সিন পড়ার মধ্যে তুমি পেয়ে যাবা। এই যে পুরো প্যাসেজটা এটা কি নিয়ে আলোচনা করতেছে, এটা কি এক্সপেন্স অফ এডুকেশন, শিক্ষার খরচ, পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, দ্য স্কলার্স অফ এডুকেশন, শিক্ষার যে শিক্ষিত ব্যক্তিগণ তাদের ব্যাপারে, নাকি দ্য ইনস্টিটিউশন অফ এডুকেশন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে। আমরা এই যে সিনটা পড়ি তাহলে দেখতে পারবো যে এডুকেশন গিভস আস নলেজ, এডুকেশন এই করে, এডুকেশন ওই করে, হ্যাঁ এডুকেশন বিভিন্নভাবে হেল্প করে। মানে এই শিক্ষার যে তোমার উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, এই পারপাসটাই কিন্তু তোমার এই সিনের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে তোমার এমন কোয়েশ্চেন যেটা অ্যান্সার তুমি সরাসরি সিনের মধ্যে তো পাবা না, বাট সিনের উপরে উদ্দেশ্য কি লক্ষ্য কি সেখান থেকে তোমার বের করতে হবে। তারপরে এই যে এটাও, এডুকেশন হেল্পস আস ডিসাইড থিংস, এটাও তোমার সিনের মধ্যে থেকে দিছে, যে শিক্ষা আমাদেরকে কিভাবে চিন্তা করতে সাহায্য করে, শারীরিকভাবে, মানসিকভাবে, যৌক্তিকভাবে নাকি অযৌক্তিকভাবে, ইললজিক্যালি, রেশনালি। এটার অ্যান্সার তুমি হয়তো এখানে পেয়ে যাবা খুঁজলেই। ওই যেটা বললাম তোমার আগে পুরোটা পড়া লাগবে, হ্যাঁ পড়া লাগলে তুমি বুঝবা যে কোন ওয়ার্ডটা কোন লাইনে আছে। তা আমি যখন এক্সাম দিতাম তখন এমন করতাম যে যখন তোমার প্রশ্নের মধ্যে বলো বা এমসিকিউর মধ্যে বলো, যখন একটা ওয়ার্ড দেখতাম, যে কোনো একটা ওয়ার্ড, হ্যাঁ ওই ওয়ার্ডটা আমি খুঁজতাম যে ওই ওয়ার্ডটা এই সিনের মধ্যে কোথায় আছে, ঠিক আছে ওই সিনের মধ্যে কোথায় আছে, দেন এটা পেয়ে যেতাম। যেমন এখানে কি ডিসাইড থিংস, এই ডিসাইড থিংস, হ্যাঁ তো তোমরা অ্যান্সার দিয়েছো, উম্মে হাবিয়া অ্যান্সার দিয়ে ফেলছো রেশনালি, হ্যাঁ শিক্ষা আমাদেরকে যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে। এই যে এই যে রেশনালি, অযৌক্তিকভাবে তো হয় না, ফিজিক্যালি শারীরিকভাবেও হয় না, হয় কোনটা, রেশনালি চিন্তা করতে সাহায্য করে। আচ্ছা তারপরে লাস্টেরটা যে এমসিকিউ সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেভিয়েশন রেফার্স টু। ডেভিয়েশন, বিচ্যুত হয়ে যাওয়া, লাইনচ্যুত হয়ে যাওয়া, ঠিক আছে এক লাইন থেকে অন্য লাইনে চলে যাওয়া। তো এই যে তোমার যেটা বললাম এটা কিন্তু একটা সিনোনেম, ডেভিয়েশনের সিনোনেম। এখন তোমরা সিনটা পড়ার সময় যদি সিনোনেম অ্যান্টোনেমগুলো না পড়ে থাকো তখন কিন্তু এগুলাতে এসে ধরা খেয়ে যাবে। উপরে 3-4টা ঠিকই দিতে পারবা, বাট এই সিনোনেম অ্যান্টোনেমগুলো কিন্তু তোমাকে কেউ বুঝাইতে পারবে না, এটা তোমার নিজস্ব মুখস্থ করার বিষয়। তারপর যেহেতু তোমাকে ওয়ার্ডের মিনিংটা বলে দিছি, বিচ্যুত করা, আর এখানে যেহেতু মিনিং দেওয়াই আছে তো তুমি বুঝতেই পারছো সেখানে কোনটা হবে, ডেভিয়েশন, ডাইভারজেন্স বা বিচ্যুতি হওয়া, লাইনচ্যুত হওয়া। হ্যাঁ, তো এই 5টা এমসিকিউ আছে তোমার, 5টা এমসিকিউ থেকে কি 5 নাম্বার। আচ্ছা তারপর হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো তোমরা যারা অলরেডি অলরেডি আমার ক্লাসটা করছো তাদেরকে কিন্তু আমি দেখাইছিলাম যে তোমরা সিন থেকে কিভাবে কোয়েশ্চেন বের করবা। হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইডার্স, এডুকেশন আমাদেরকে কি দেয়, education provides us with knowledge and ability to decide and to think rationally so that we can make right choices in our life। সম্ভবত একেবারে প্রথম লাইনটাই, এই যে এডুকেশন ability to decide things rationally, ওই যে দেখছো যে এমসিকিউটার অ্যান্সার and make right choices। এই যে এডুকেশন আমাদেরকে কি দেয়, জ্ঞান দেয়, যে জ্ঞানের মাধ্যমে আমরা কি যৌক্তিকভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। প্রথম কোয়েশ্চেনে অ্যান্সার পেয়ে গেছি। তো তুমি যদি এই যে সিনটা আগে যেটা বললাম যে ভালো করে পড়ো তখন কিন্তু তোমার এগুলো মুখস্থ করা লাগবে না, এই সিন দেখেই তুমি যে কোনো অ্যান্সার বের করতে পারবা। হোয়াট ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিঙ্কিং অ্যান্ড হাউ, এই যে একটা কোয়েশ্চেন এটা নিয়ে কিছু বলার আছে, হ্যাঁ এটা নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার WH কোয়েশ্চেন না, এটা হচ্ছে তোমার কি একটা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন শুরু হয়েছে। তোমরা জানো যখন কোনো অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কোয়েশ্চেন শুরু হয় তখন সেটাকে ইয়েস অর নো কোয়েশ্চেন বলে। সেটাকে কি বলে, ইয়েস অর নো কোয়েশ্চেন। অর্থাৎ যখন WH কোয়েশ্চেন ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব ইজ, আর, এম, দা, ডু, ডিড, ডাজ এগুলো দ্বারা যখন শব্দ শুরু হবে তখন তোমাকে এক বাক্যে ইয়েস অর নো দ্বারা উত্তর দিতে হবে। ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিঙ্কিং, শিক্ষা কি আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে কি না, হ্যাঁ অথবা না, এই হ্যাঁ অথবা না এর মধ্যেই তোমার 1 নাম্বার, ইয়েস করে। এই যে ইয়েস কথাটা লিখছো না, এই কথার মাধ্যমেই কিন্তু তুমি 1 নাম্বার কনফার্ম করে ফেলছো।
তোমরা জানো তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন 2 নাম্বার করে, ঠিক আছে? এই 2 নাম্বারের মধ্যে 1 নাম্বার তোমার শুধু ইয়েস এর মধ্যেই রয়েছে। তো এই অক্সিলারি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমার ইয়েস অর নো দিয়ে আগে অ্যান্সার দিবে 1 নাম্বার সিকিউর করার জন্য। তারপরে যে হাউ, হাউ এর মাধ্যমে আরো 1 নাম্বার বিস্তারিত বলবো যে কিভাবে প্রভাবিত করে। এডুকেশন ইনফ্লুয়েন্সেস আস ইন থিঙ্কিং, ইট হেল্পস আস গেইন সেলফ কনফিডেন্স অ্যান্ড থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি টু মেক আওয়ার ওন ওপিনিয়ন। কি করে? এটা আমাদেরকে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ফিরে পেতে সাহায্য করে এবং স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে যাতে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। এইভাবে কি আমাদের প্রভাবিত করে। এখন এই যে ইনফ্লুয়েন্স ওয়ার্ড, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড মনে করো। এডুকেশন ইনফ্লুয়েন্স আস থিঙ্কিং, এই ইনফ্লুয়েন্স ওয়ার্ডটাকে তুমি কিওয়ার্ড ধরো, কিওয়ার্ড ধরে এটা তুমি সিনের মধ্যে খুঁজো যে সিনের মধ্যে ইনফ্লুয়েন্স কথাটা কোথায় বলা আছে। হুম, এডুকেশনে যে ইনফ্লুয়েন্স কথাটা কোথায় বলা আছে, এটা আমাদেরকে এই যে দেখো, এডুকেশন হেল্পস আস থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন। এই যে দেখছো তোমার একেবারে সিন থেকে তুমি অ্যান্সারটা দিয়ে দিতে পারতেছো, মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি সিন দেখে অ্যান্সার দিতে পারবা। হাউ ডু উই অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফিলিয়েটেড ওয়েলস, এই যেটা WH কোয়েশ্চেন দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা বিস্তারিত অ্যান্সার দিতে হবে। হুম, আমাদের বিষয়বস্তুগুলো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি বা বাস্তবায়ন করতে পারি। উই ক্যান অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল থ্রু নলেজ, আমরা জ্ঞানের মাধ্যমে কি আমাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার একটা যোগ্যতা আমরা অর্জন করি। এডুকেশন টট টু রিজন ওয়েল অ্যান্ড ফাইন্ড সলিউশন টু দ্য প্রবলেম অফ লাইফ সো দ্যাট উই ক্যান বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ দ্য সোসাইটি। সিনের মধ্যে তোমার অ্যান্সার দেওয়া আছে, সিন থেকে তোমরা এটা বের করতে পারবা। ডু ইউ বিলিভ দ্যাট এডুকেশন লিডস দ্য পাথ টু সোশ্যালাইজেশন? হাউ, এই যে আরেকটা অক্সিলারি ভাব দ্বারা কোয়েশ্চেন, ডু দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দিতে হবে। ইয়েস আই বিলিভ, হ্যাঁ আমি বিশ্বাস করি এডুকেশন ক্যান লিড দ্য পাথ টু সোশ্যালাইজেশন, শিক্ষা আমাদেরকে সামাজিক হতে সাহায্য করে। কিভাবে করে সেটা যে পরে প্যারা দেওয়া আছে, ইট হেল্পস আস বিল্ড কমিউনিকেশন স্কিল, হ্যাঁ কথা বলার যে স্কিল ডেভেলপ করতে সাহায্য করে, ডেভেলপ আওয়ার পার্সোনালিটি, আমাদের চরিত্র উন্নয়ন করে, উইচ হেল্পস আস বিকাম এ মোর সোশ্যাল, যা আমাদেরকে কি বেশ আরো সামাজিক হতে সাহায্য করে। এলুসিডেট, ব্যাখ্যা করো, হ্যাঁ একটু কঠিন ওয়ার্ড দিছে এখানে কোয়েশ্চেনের মধ্যে, সেটা অ্যান্সার মিনিংটা আমি দিয়ে দিছি এখানে। দ্য রোল অফ নেচার এজ আওয়ার ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অ্যান্ড গাইড, প্রকৃতি আমার কিভাবে আমাদের বন্ধু হতে পারে, দার্শনিক একটা শিক্ষক হতে পারে, সেটা ব্যাখ্যা করো। এই যে তোমার এটা সম্ভবত লাস্ট লাইনের দিকে দেওয়া আছে যে তুমি শিক্ষা কোথা থেকে অর্জন করতে পারো, এই যে প্রকৃতি থেকে। এই যে লিবারেল, ওই যে বললাম না, ওই যে স্কাই টট আস টু বি লিবারেল, হ্যাঁ বিভিন্ন প্রকৃতি থেকে আমরা কিন্তু অনেক ধরনের শিক্ষা অর্জন করতে পারি। ওই কথাতেই বলা হয়েছে যে তুমি প্রকৃতি থেকেও অনেক কিছু শিখতে পারো। Nature can be our best teacher, like how the sky teaches us to be liberal, the winds gives us motto to become industrious, arts instruct us to be unite, and the stars guide us to the right path. তারা আমাদেরকে সুন্দর রাস্তা দেখায় দেয়, আকাশ আমাদেরকে উদার হতে সাহায্য করে, হ্যাঁ বাতাস আমাদেরকে পরিশ্রমী হতে সাহায্য করে। এই লাইনগুলো তুমি হয়তো সিনের মধ্যে পাইবা না, বাট তুমি বইয়ের মধ্যে পাবা, যে বইয়ের যে পুরো প্যারাটা আছে না সেখানে পাবা। অর্থাৎ দিন শেষে তোমার বইয়ের কাছে ধর্ণা দিতেই হবে একটু হলেও। আচ্ছা, তারপর আমরা প্রথমটা গেলাম, এমসিকিউ গেল, কোয়েশ্চেন গেল, কিভাবে করবা বলে দিছি। এবার আসো ফ্লো চার্ট। ফ্লো চার্ট, ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাদের নেলসন ম্যান্ডেলা অলরেডি হয়তো তোমরা পরিচিত আছো যারা আগে এক্সামটা দিছিলা। নেলসন ম্যান্ডেলার কি কি গুণকীর্তন বলা আছে। ফ্লো চার্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিব, সর্বপ্রথম আগে ভালো করে তুমি কোয়েশ্চেনটা পড়বা। ফ্লো চার্টের বেলায় অবশ্যই আগে কোয়েশ্চেনটা পড়বা যে তোমার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে। তোমার কাছ থেকে এখানে জানতে চাওয়া হয়েছে শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এই যেটা আমি হাইলাইট করব, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ ম্যান্ডেলা। তোমার কাছ থেকে এর বেশি কিছু জানতে চাই না, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট। এবার তোমার কি এই পুরো সিন থেকে ওর অ্যাক্টিভিটিস মানে ওর কর্মকাণ্ড কী ছিল, ওর অ্যাচিভমেন্ট, ওর অর্জনগুলো কী ছিল, সেটাই তোমাকে বের করতে হবে। প্রথমটা তোমার এই যে করে দেওয়া হয়েছে, তোমরা জানো এটা করে দেওয়া হয় 5টা করা লাগে, এখানে তোমার প্রত্যেকটা 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। গাইডেড দ্য সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ দ্য অ্যাপার্টিয়েড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, তিনি কি করলেন, এই যে সাউথ আফ্রিকাকে, হ্যাঁ বর্ণবাদের থেকে মুক্ত করে একটা গণতান্ত্রিক পন্থায় নিয়ে গেলেন। তো এটা কি, এটা হচ্ছে তার একটা কর্মকাণ্ড। তেমন আর কর্মকাণ্ড এরকম কি পাওয়া যায় দেখো তো। ও আচ্ছা, এখানে তোমাদের ফ্লোচার্ট যখন বলতেছে এখানে একটা নিয়ম বলে দেওয়া দরকার। এই যে একটা তোমার করে দেওয়া আছে না,
এই একটা দিকে আগে শুরু করবে, এই একটা শুরু হয়েছে কি দ্বারা, এটা যদি ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে, যেমন এই যে গাইডেড, এটা কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে পরবর্তী যেগুলো আছে 2 3 4 5 6 সেগুলোও তোমাকে সেম প্যাটার্নেই করতে হবে। যদি দেখো এটা শুরু হয়েছে আইএনজি দ্বারা, স্যার মাসিক এক্সাম 3-এর রেজাল্ট দেওয়া হয়েছে, এটা তো অনেক আগের ঘটনা, দেখতে হবে। হ্যাঁ মেহানি আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি দেখো এটা আইএনজি দ্বারা শুরু হয়েছে তাহলে তোমার পরেরগুলো আইএনজি দ্বারা করতে হবে। যদি দেখো ইনফিনিটিভ মানে টু দ্বারা শুরু হয়েছে তাহলে পরেরগুলো তোমাকে টু দ্বারাই করতে হবে। তো এটা যেহেতু তোমার ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে সবসময় চেষ্টা করবা পরেরগুলো যাতে ভার্ব দ্বারাই শুরু হয়। হুম, যদিও তোমার কাছে অপশন না থাকে তাহলে হয়তো অন্য ওয়ার্ড দিয়ে শুরু করতে পারো, বাট ভার্ব দ্বারা বা শুরু করাটাই বেটার, মানে যেটা তোমার দেওয়া আছে শুরুতে। আর কি কি দেওয়া যায়, আহ, এই যে এটা ইমপ্রিজেন্ট ফর নিয়ারলি 3 ডিকেডস, এটা কিন্তু তার একটা কর্মকাণ্ডের মধ্যে পড়ে যে সে প্রায় 3 দশক কারারুদ্ধ ছিল। ঠিক আছে, তিনি কি 3 দশক কারারুদ্ধ ছিল। তারপর এই যে এটা একটা দেওয়া যায়, এমবডি দ্য স্ট্রাগল অফ জাস্টিস। এমবডি কিন্তু এখানে তোমার কি ভার্ব ফর্মে নাই, তোমাকে এটা ভার্ব বানাইতে হবে, এমবডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই হয়ে গেল একটা ফ্লো চার্ট। এটাও কি, এটা হচ্ছে তার একটা অ্যাচিভমেন্ট অ্যাক্টিভিটিস। তারপরে যদি দেখো আমরা অ্যাচিভমেন্টের দিকে কি আছে, অ্যাচিভমেন্ট আছে যেগুলা, এই যে অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, এটা আমরা একটা দিতে পারি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এই তুমি হাবিবের দারুণ একটা দিচ্ছ, ফট এগেনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন অল থ্রু ইজ লাইফ, এটাও কিন্তু তার একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। কিন্তু এখন তুমি দিলে এই যে এটা, তোমরা এক্সামে কিন্তু অনেকেই এই ভুলটা করছো, এই যে এটা দিছো, হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমি তোমাকে বলছি ভার্ব দ্বারা শুরু করতে, তাই তুমি একেবারে যেখানে ভার্ব দেখতেছো সেটা দ্বারা শুরু করে দিছো। আমাকে বলো, এই যে হেল্প হিম সাপোর্ট উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা তাকে পৃথিবীর যে সহযোগিতা অর্জন করতে সাহায্য করে, এটা কি তার কোনো কর্মকাণ্ড বা অর্জনের মধ্যে পড়ে? হুম, এটা কি তার কোনো কর্মকাণ্ড বা অর্জনের মধ্যে পড়ে? পড়ে না। জাস্ট ভার্ব দ্বারা শুরু হলে যে তুমি দিয়ে দিবা এমনটা না, তোমাকে দেখতে হবে যে এই কোয়েশ্চেনের সাথে তোমার রিকোয়ারমেন্ট যাচ্ছে কিনা, কোয়েশ্চেনে তোমার কাছে যা জানতে চাওয়া হয়েছে সে তার সাথে তোমার অ্যান্সারটা যাচ্ছে কিনা। এই হচ্ছে তোমার ফ্লো চার্টের বিষয়টা, তো এটা তোমার খেয়াল রাখবা। ফ্লো চার্টের ব্যাপারে দুইটা বিষয় বললাম, এক হচ্ছে কোয়েশ্চেনটা ভালো করে পড়বা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম যেটা করে দেওয়া আছে সেটা যেই ভার্বের যে ফর্ম দ্বারা করা আছে, যদি টু দ্বারা থাকে টু দ্বারা শুরু করবা, যদি গাইডেড বা মানে ভার্বের সেকেন্ড ফর্ম দ্বারা থাকে সেকেন্ড ফর্ম দ্বারা করবা, যদি তোমার আইএনজি দ্বারা শুরু হয় তাহলে আইএনজি দ্বারা করবা। হ্যাঁ, তার একটা দিচ্ছে বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, এটাও তার একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটাও তুমি দিতে পারো, ফ্লো চার্ট, এটাও হয়ে গেল তার একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে সামারি। সামারিও এখানে তোমাদের বিস্তারিত বলার কিছু নাই, পুরোটাই যে তোমরা যারা ফাতি বেচের আছো তারা তো অলরেডি জানো দেখছো, কিন্তু যারা নতুন তারা এই যে এটা দেখে নেও। আর তোমরা পিডিএফ নিয়ে চিন্তা করো না, আমি তোমার ক্লাস শেষ হলে তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারবা। এটা হচ্ছে তোমার একটা শর্টকাট টেকনিক, বা আমার স্যার বলতো তোমার ফকিরা বুদ্ধি। হ্যাঁ, এটাকে তুমি বলতে পারো ফকিরা বুদ্ধি। সেটা হচ্ছে তোমার যদি আনকমন কোনো সামারি পড়ে, বা তুমি পারতেছো না যে কিভাবে করবা বা কিভাবে নিবা, তখন এই যে এতটুকু লাইনটা ফলো করতে পারো। হ্যাঁ, এই যে দ্য প্যাসেজ, যদি প্যাসেজ থাকে তাহলে প্যাসেজ দিয়ে শুরু করবা, যদি পোয়েম থাকে তাহলে পোয়েম দিয়ে শুরু করবা। দ্য পোয়েম ডেটোনেটস অ্যাবাউট টপিক, অর্থাৎ তোমার যে সামারিটা দিল ওই সামারির টপিকটা কি, ওই টপিকটা এখানে লিখবা। তারপর ইন দ্য ফলোয়িং প্যাসেজ ফার্স্ট লাইন, অর্থাৎ যে সামারিটা দেওয়া হয়েছে সামারির ফার্স্ট লাইন উঠাই দিবা, দেন মিডল লাইন, লাস্ট লাইন, হ্যাঁ যেভাবে দেওয়া আছে। এই রুলটা ফলো করলে কি হচ্ছে, এই রুলটা ফলো করলে হইতেছে, মনে করো তোমার একেবারেই আনকমন পড়ছে, তোমার সামারি একেবারেই খারাপ হয়েছে, কিন্তু তারপরেও তুমি অ্যাটলিস্ট কত 10 নাম্বার, 10-এর মধ্যে অ্যাটলিস্ট 5+ তো তুমি পাবা ইনশাল্লাহ। হুম, অ্যাটলিস্ট 5+ নাম্বার তুমি এখানে সিকিউর করতে পারতেছো, জাস্ট এতটুকু ফলো করার মাধ্যমে। এই সেম ফর্মুলা তুমি প্রায় সব সামারি সব পোয়েমের ক্ষেত্রে ইউজ করতে পারবা, সব সামারি সব পোয়েমের ক্ষেত্রে সেম ফর্মুলা তুমি ইউজ করতে পারবা। হ্যাঁ, তোমাদের জাহিদ স্যার একটু অসুস্থ, তার জন্য দোয়া করো।
একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে তোমাদের ড্রিম কবিতা থেকে, হ্যাঁ কবিতা থেকে, যেমন একটা ড্রিম কবিতা দেওয়া হইলো। এখন আমরা এই ফর্মুলা অনুসারে যদি লিখতে চাই দ্য পোয়েম ডেটোনেটস অ্যাবাউট, হ্যাঁ যেটুকু লিখলাম টপিক, এই কবিতার টপিকটা কি? ড্রিম, স্বপ্ন। এই যে দেখো এখানে লিখছি দ্য পোয়েম ডেটোনেটস অ্যাবাউট ড্রিম। তারপরে কি আছে, তারপরে আছে ইন দ্য ফলোয়িং প্যাসেজ অথবা ফলোয়িং পোয়েম, ইন দ্য ফলোয়িং পোয়েম দ্য পোয়েট এক্সপ্রেসড হিজ থট অ্যাবাউট ড্রিম দ্যাট এভরি পিপল ড্রিম। এই যে এখানে আছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, মানে সেখানে কবি স্বপ্নের ব্যাপারে বলতেছে যে প্রতিটা লোক স্বপ্ন দেখে কিন্তু সবাই একই স্বপ্ন দেখে না বা সমান স্বপ্ন দেখে না। তো আমি বলবো তোমার যদি তোমার প্যাসেজ দেয় তাহলে প্যাসেজ থেকে তোমার সামারি করাটা ইজি, বাট কবিতাগুলো আসলে কিন্তু অনেক টাফ হয়। কারণ তোমার যদি আনকমন পড়ে, লেখার জন্য কিন্তু বেশি কন্টেন্ট তোমার কাছে নাই, যে তুমি লিখবাটা কি আসলে। ওই নিজ থেকে কিছুটা বুদ্ধি, কিছুটা কিছুটা মেধা তোমাকে খাটাইতেই হবে, নিজ থেকে বানায় তোমাকে কিছুটা লাইন লিখতেই হবে। তারপরেও তুমি যদি এতটুকু লেখো, এই যে তোমার এই টেকনিকটা ফলো করে, তাহলে অ্যাটলিস্ট তুমি একটা মোটামুটি লেভেল, আমি একেবারে বলবো না বেশি ভালো, অ্যাটলিস্ট মোটামুটি লেভেলে একটা নাম্বার কিন্তু তুমি সিকিউর করতে পারবা। হ্যাঁ, দেয়ার আর টু টাইপস অফ ড্রিমার, হবে এটা, দেয়ার আর টু টাইপস অফ ড্রিমার্স, ওয়ান হু ড্রিমস এট নাইট অ্যান্ড ওয়ান হু ড্রিম অ্যাওয়েক। ওই যে মিডল লাইন, হ্যাঁ ওই যে এই যে টপিক অনুযায়ী ফার্স্ট লাইন, দেন আসছে মিডল লাইন, তারপর আসছে কি লাস্ট লাইন। এই যে লাস্ট লাইন, দোজ হু ড্রিমস উইথ ওপেন আইস আর ডেঞ্জারাস পিপল বিকজ দে মেক দেয়ার ড্রিম কাম ট্রু। এই যেটুকু আছে, ফর দ্য ড্রিমার্স দেয়ার ড্রিম উইথ ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। একেবারে লাস্ট লাইনটা আমরা এখানে উঠাই দিছি। তারপরে ফ্রম দ্য পোয়েম ইট ইজ ট্রু দ্যাট এনিওয়ান ক্যান গেট সাম ইনফরমেশন অ্যাবাউট টপিক। টপিক কি? টপিক হচ্ছে আমাদের ড্রিম। এই হচ্ছে তোমার সামারির শর্টকাট। সামারি সবসময় 3 থেকে 4 সেন্টেন্স, ঠিক আছে, 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। যদি কমন হয় তাহলে অবশ্যই নিজ থেকে বানায় লেখার চেষ্টা করবা। আর যদি দেখো আনকমন পড়ছে, কঠিন পড়ছে, তুমি বানাইতে পারতেছো না, কি লিখবা, তখন এই টেকনিকটা ফলো করবা যে এইভাবে লিখে দিবা। ঠিক আছে, প্রথম লাইন, মাঝখানের লাইন, শেষের লাইন সহ আর টপিক সহ লিখে দিবা। আচ্ছা, তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে 4, 5, 6। 4, 5, 6 কি? ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ। এখন এই তিনটা আমি এখানে কিছুই উঠাই নাই, তোমরা বলো এই তিনটার ব্যাপারে আমার কি বলার আছে। এই তিনটার ব্যাপারে বলার কি আছে? তিনটাই কিন্তু তোমার এই যে উইথ ক্লুজ, যেটা হচ্ছে 5 নাম্বারের জন্য, উইদাউট ক্লুজ মানে তোমার কোনো অপশন ছাড়া শূন্যস্থান, এটা হচ্ছে 10 নাম্বারের জন্য, আর হচ্ছে রিঅ্যারেঞ্জ 10 নাম্বারের জন্য। এইটা আসলে তোমার কোনো শিক্ষকেরই আমি বলবো শেখানোর মতো তোমার কিছুই নেই। এটা টোটালি ডিপেন্ড করে তোমার স্কিলের উপর, তোমার মেধার উপর, তুমি কতটুকু পড়ালেখা করছো তার উপর। কারণ এই যে 4 নাম্বার আর 5 নাম্বার, ঠিক আছে, বিশেষ করে এই ফিল ইন দ্য গ্যাপস পূরণ করার জন্য তোমাকে গ্রামারের রুলগুলো জানতে হবে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জানতে হবে, যেমন কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা যাচ্ছে, হ্যাঁ কোন জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করা যায়, বিভিন্ন ওয়ার্ডের মিনিং জানতে হবে। দেন তারপর ওই যে সিনটা তোমাকে দিছে, ওই সিন অনুযায়ী তোমাকে ওই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এখন এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে আনকমন, আমি বলবো তোমার ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে আনকমন হচ্ছে এই দুইটা জিনিস। কারণ তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো, প্রতিবারই দেখবা একটা নতুন নতুন একটা কোয়েশ্চেন দিতেছে, অর্থাৎ কোনো বছরই তোমার এটা কমন পড়বে না। আমি তোমাকে যতই বলি তুমি এটা পড়ো ওইটা পড়ো, কখনোই কমন পড়বে না। তাও তোমরা যারা ফাতিহি ব্যাচের আসছো তাদের কিন্তু আমি বলছিলাম লেকচারটা পড়ার জন্য। তোমরা যারা এখন ক্লাসে আসো আমাকে বলো তোমরা কি লেকচারের গাইডটা কালেক্ট করছো কিনা, যে লেকচার যে সাজেশন বইটা কার কার কাছে আছে? লেকচারের গাইডটা তোমাদের কার কার কাছে আছে? ইংলিশ ফার্স্ট পেপার লেকচার গাইডটা, সাজেশনের কথা বলতেছি, তোমার এক্সাম সাজেশন যেটা রিলিজ করে ওটা। এই তোমরা না এই লাইভ ক্লাসগুলো শেয়ার করে দিও, হ্যাঁ আমাদের কিন্তু অডিয়েন্স খুবই কম, তোমাদের জন্য ফ্রি ক্লাসটা নিতেছে স্যাররা। তোমরা এই ক্লাসটা তোমাদের যে স্কুল কলেজ বা মাদ্রাসা আছে ওগুলোর গ্রুপে শেয়ার করে দিও, হ্যাঁ। লার্নিং পয়েন্ট স্কুল আমরা আশা করি পরবর্তী বছরে অনেক বড় একটা প্ল্যাটফর্মে তৈরি হবে। আচ্ছা, সাজেশন নাই কারো কাছ থেকে, কালার করে নিও, মেহেদি বলতেছে আছে। তো ওইখানে তোমার ওই সাজেশনের মধ্যে সম্ভবত বেশি না 10-12টার মতো দেওয়া আছে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ 10-12টা, রিয়ারেঞ্জ এরকম 10-12টা নেওয়া দেওয়া আছে। তো ওগুলাই তোমরা আপাতত ফলো করো।
আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, যে যার কাছে আছে বলতেছো না, তোমরা একজন কষ্ট করে ওই যে 10-12টা সম্ভবত এমসি ফিল ইন দ্য গ্যাপস আছে, ওগুলো ছবি তুলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, তাহলে যাদের কাছে গাইডটা নাই তাদেরও একটা হেল্প হয়ে যাবে। বেশি না, তোমার হয়তো 4-5টা ছবি তুললেই হয়ে যাবে। তো এই হেল্পটা তোমরা করে দিও। তারপরেও কিন্তু আমি বলবো ওগুলোর কোনো নিশ্চয়তা নাই বা গ্যারান্টি নাই। অর্থাৎ ফিল ইন দ্য গেমস তোমার সবসময় আনকমন থেকেই পড়ে। আর তোমাদের ইন্টার লেভেলে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো কিন্তু অনেক সময় ইজি দেয়, হ্যাঁ, এত কঠিনও দেয় না। তোমার এই বিভিন্ন প্রিপোজিশন থেকে, ভার্ব থেকে দেয়, ওটা ইজি দেয়, এত কঠিন দেয় না। তুমি একটু মিনিং যদি পারো বুঝো তাহলে কিন্তু নিজ থেকে বানিয়ে দিতে পারবা। এবার আসি রিয়ারেঞ্জের কথায়। রিয়ারেঞ্জের কথা যদি তোমাদেরকে বলতে চাই, এটা হচ্ছে, এটাও তোমার আনকমন থেকে আসে। রিয়ারেঞ্জ তোমার দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার কোন একটা গল্প বেসড, হ্যাঁ, কোন একটা পপুলার গল্প আমরা ছোটবেলায় শুনে আসছি, রূপকথার গল্প, কোনো হ্যাঁ, উদ্দীপনা জাগানো গল্প। তো এইরকম গল্প যদি রিয়ারেঞ্জে দেয় তাহলে কিন্তু ওইটা অনেক ইজি, তুমি নিজে কয়েকবার পড়লেই বুঝে যাবা। রিয়ারেঞ্জটা আগে তুমি কয়েকবার পড়বা, 4-5বার করে রিয়ারেঞ্জ পড়বা। রিয়ারেঞ্জ পড়ে একটা ধারণা পাবা যে কার পরে কি হয়েছে। দুই ধরনের রিয়ারেন্স দেয়, একটা হচ্ছে স্টোরি বেসড আর একটা হচ্ছে ব্যক্তি বেসড। যদি যেগুলো স্টোরি বেসড দেয় ওগুলো কিন্তু ইজি হয়, হ্যাঁ। তুমি যদি স্টোরিটা জানা থাকে তাহলে কিন্তু ইজিলি মিলাইতে পারবা। ইভেন যদি তোমার স্টোরিটা নাও জানা থাকে তাও তুমি একটা গেস করতে পারবা, আচ্ছা ও এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে। হ্যাঁ, চোর আসছে, চোর ধরা খাইছে, তারপর পুলিশ আসছে, পুলিশকে চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, এরকম ইজিলি একটা ঘটনা। বা যদি ব্যক্তিকেন্দ্রিক স্টোরি দেয় তাহলে ওইটা আমি বলবো একটু টাফ, হ্যাঁ, ওইটা একটু টাফ হয়। কিন্তু তারপরেও তোমরা যদি কয়েকবার পড়ো তাহলে কিন্তু এটা ধারণা পাবা। যেমন প্রথমে শুরু হয় বর্ন ওয়ার্ড দ্বারা, কোনো একটা মনে করো কাজী নজরুলের জীবনী দিল, হ্যাঁ, কাজী নজরুল আগে জন্ম নিছে, কোথায় জন্ম নিছে, কি কি কর্মক্ষেত্র করছে, অর্জন কি কি, কবে মারা গেল, এই যে ডিটেলসগুলা যদিও তোমার উল্টাপাল্টা করে লেখা আছে, কিন্তু তুমি যখন কয়েকবার পড়বা, পড়ার পর নিজে আগে সাজাবা। অর্থাৎ তুমি খাতায় লেখার আগে নিজে মনে মনে আগে সাজাবা, আচ্ছা এভাবে এভাবে হইতে পারে। সে আগে জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে এখানে এখানে পড়ালেখা করছে, তার ছোটবেলায় তার বাবা মারা গেছে, এই হইছে, দুঃখ কষ্টে দিন কাটাইছে, এই এই কবিতা লিখছে, এই এই পুরস্কার পাইছে, এত সালে মারা গেছে। এইভাবে তোমরা আগে নিজে সাজায় নিবা, দেন তোমরা খাতায় লিখে পুরোটা লিখবা। তোমরা জানো কি না যে তোমাদের কিন্তু ক্লিয়ারেন্স পুরোটা উঠানো লাগে, ঠিক আছে? অর্থাৎ প্যারাগ্রাফ আকারে তোমাদেরকে পুরোটা উঠা যাবে। এখানে কিন্তু তোমার 10 নাম্বার আছে। তো এই হলো তোমার ফিল ইন দ্য গ্যাপস আর হচ্ছে 10 নাম্বারের যে রিয়ারেন্স সেটার গল্প। তারপরে আসি প্যারাগ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ অন টপিক, অর্থাৎ যে কোনো একটা বিষয়বস্তু হতে পারে, ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস বেসড অন দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বেসড অন দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখন তোমাকে প্যারাগ্রাফ দিছে এটা, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এক্সাম্পল হিসেবে আমি দিলাম আইডিয়াল স্টুডেন্ট, এটা সম্ভবত বিগত সালের একটা প্রশ্ন। আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র, একটা আদর্শ ছাত্র দিল। এখন তুমি একেবারে আইডিয়াল স্টুডেন্টের উপরে একেবারে বিস্তারিত বিদ্যা জাহির করে ফেলছো, কিন্তু তোমার একটা বিদ্যাও এই কোয়েশ্চেনের সাথে গেল না। তোমাকে এখানে যে কোয়েশ্চেনগুলো দিয়ে দিছে একটা তোমার অ্যান্সার নাই, কোয়েশ্চেনের অ্যান্সারই তুমি দাও নাই, কোনো নাম্বারই পাবা না। হয়তো স্যাররা দয়া মায়া করে তোমাকে 1-2 নাম্বার দিয়ে দিবে, বাট তাও তুমি ফুল অ্যান্সার পাবা না। আগে তুমি এই কোয়েশ্চেনগুলো পড়ো। এই কোয়েশ্চেনগুলো যদি তুমি অ্যান্সার দাও না, 2-3 সেন্টেন্স করে তোমার 200টা ওয়ার্ড কিন্তু এখানে হয়ে যেতেছে। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আগে ফোকাস করবা তোমার এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আসতেছে কিনা। হু ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট? আইডিয়াল স্টুডেন্ট কে? একজন আদর্শ ছাত্র কে? অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান দোজ হু আর অ্যাটেন্টিভ টু দেয়ার স্টুডেন্ট, হ্যাঁ, হু ডু দেয়ার ওয়ার্কস রেগুলারলি, হু রেসপেক্ট আদার্স, হু আর সিরিয়াস অ্যাবাউট স্টাডিজ। এই দেখো তোমার 2-3টা সেন্টেন্স কিন্তু এখানে হয়ে গেছে একটা অ্যান্সার দেওয়ার মাধ্যমে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট? একজন আইডিয়াল স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ, অ্যান আইডিয়াল স্টুডেন্ট অলওয়েজ স্পিক্স ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। হু অলওয়েজ ফলো রুলস অ্যান্ড রেগুলেশন, সে সবসময় নিয়ম কানুন মেনে চলে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট অলওয়েজ ফিনিশ দেয়ার হোমওয়ার্কস, অলওয়েজ ফিনিশ দেয়ার স্টাডি, সে সবসময় তার বাড়ির কাজগুলো সমাপ্ত করে এবং কি কাজগুলো সমাপ্ত করে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট রেসপেক্ট আদার্স, রেসপেক্ট দেয়ার প্যারেন্টস অ্যান্ড হ্যাভ এ গ্রেট বন্ডিং উইথ দেয়ার ফ্রেন্ডস। এই তুমি কি বলতেছো? তোমাদের প্যারাগ্রাফ না, আমি তো দেখলাম তোমাদের মানবন্টনে প্যারাগ্রাফ আছে। হুম,
আমি তো তোমাদের মান বন্টনে দেখেই কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বানাইলাম যে তোমাদের তো প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থাকবে এবং ইভেন এই যে প্যারাগ্রাফ কোয়েশ্চেন আকারে থাকবে, এই যে এরকম কোয়েশ্চেন দেওয়া থাকবে, কোয়েশ্চেনের উপর বেস করে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে লিখতে হবে। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক গেল, তারপরে হোয়াট রেসপন্সিবিলিটিস ডাজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট পারফর্ম, একজন আদর্শ ছাত্রের উপর দায়িত্বগুলো কি কি। হ্যাঁ, অ্যান আইডিয়াল স্টুডেন্ট হ্যাভ টু লুক আফটার দেয়ার প্যারেন্টস, হ্যাঁ, হ্যাভ টু ডু সামথিং বেটার ফর দ্য নেশনস, দায়িত্বগুলো যে দেশের জন্য ভালো কিছু করতে হবে, পরিবারের জন্য কিছু করতে হবে, নিজ পায়ে দাঁড়াতে হবে, এরকম যে দায়িত্বগুলো এগুলো তুমি লিখবা। হাউ ডাজ এভরিওয়ান ট্রিট অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এভরিওয়ান ট্রিটস আইডিয়াল স্টুডেন্ট উইথ রিসপেক্টস, একটা আদর্শ ছাত্রকে সবাই সম্মান করে। এই একটা অ্যান্সার দিলাম। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল স্টুডেন্ট, হ্যাঁ, মরিয়ম বলতেছে আছে, উম্মে হাবিবা বলতেছে নাই। আমি তো দেখলাম ফার্স্ট পেপারে তোমাদের প্যারাগ্রাফ আছে, এখানে তোমার সবগুলোই আছে, প্যারাগ্রাফ আছে, তোমাদের এই যে ইমেল লেটার আছে, হ্যাঁ, এগুলো সবগুলোই তো আছে, স্টোরি তো আছে। আমি বলতেছি না তুমি কিসের কথা বলতেছো, বাট আমি এমন কোনো নোটিস পাই নাই যে প্যারাগ্রাফ নাই বা বাদ দেওয়া হয়েছে। Why do you want to be an ideal student? I want to be an ideal student so that I can do something better for my nation. I can help the country. I want to remove the discrimination from our nation. বিভিন্নভাবে বলা যায়। তো এই অ্যান্সারগুলো ঠিক রেখে, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিক রেখে তুমি তারপর যা ইচ্ছা তাই লিখো। বাট এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমার থাকা চাই সিনের মধ্যে, পুরোটার মধ্যে। আর দেখা যাবে তোমার এই কোয়েশ্চেনের অ্যান্সার করা যদি তুমি 3-4 সেন্টেন্স করে লিখো, তোমার 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ, 200 ওয়ার্ড সম্ভবত তোমার লেখার উপর ডিপেন্ড করে, তোমার 1.5 পেজ বা 2 পেজ 2.5 পেজ, হ্যাঁ, এমনি ইজিলি হয়ে যাইতেছে। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা তোমার কোয়েশ্চেনটা ফলো করতেছে কিনা, ঠিক আছে? উল্টা পুল্টা লিখলেই শুধু বুজুং বাজুং লিখে আসলাম, মনে যা আসতেছে, তাহলে কিন্তু হবে না। তারপর আসছে স্টোরি, কমপ্লিটিং স্টোরি, 7 নম্বরের স্টোরি। বাট এটা আমার মনে হয় পুরোই একটা আনফেয়ার, কমপ্লিটিং স্টোরিতে অ্যাটলিস্ট আরও বেশি নাম্বার দেওয়া দরকার ছিল। তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না? শর্ট সিলেবাসে নাই। আচ্ছা, আমাকে হয়তো এটা আবার দেখতে হবে, হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাসে কোনো চেঞ্জেস আসছে কিনা, দাঁড়াও। না, কি বলতেছো, আমি তো গত রাতেই তোমার এই যে এনসিটিভি একেবারে মানবন্টন নিয়েই দেখলাম, যে এখানে লেখা আছে তোমার রাইটিংয়ে প্যারাগ্রাফ আছে, কম্পিটিং স্টোরি, ফর্মাল লেটার, গ্রাফ চার্ট, ফুল স্টোরি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, পুরো 100 নম্বরের পরীক্ষা হইতেছে তোমাদের। হুম। উম্মে হাবি উম্মে হাবিবা, তুমি একটু নিশ্চিত হয়ে নিও, হ্যাঁ, আমার মনে হয় না তোমার শর্ট সিলেবাসে এক্সাম হইতেছে, তোমার হয়তো পুরোটাই দেওয়া লাগবে। আচ্ছা, তো কম্পিটিং স্টোরির ব্যাপারে আসলে ইটস এন কোয়েশ্চেন টু লেট লুজ ইউর ইমাজিনেশন, অর্থাৎ এইখানে তুমি তোমার পুরো চিন্তা ভাবনা জাহির করবা, যে তোমার পুরো বিদ্যা, ইংরেজির উপর তোমার বিদ্যা কতটুকু আছে, পুরোটা জাহির করবা তোমার স্টোরিতে। স্টোরিও তোমার হচ্ছে দুই রকম, যেটা বললাম তোমার রিয়ারেঞ্জের মতো, একটা হচ্ছে তোমার স্টোরি বেসড, অর্থাৎ ছোটকালে শুনে আসছো কোনো একটা গল্প, হ্যাঁ, সারস পাখির গল্প, শেয়ালের গল্প, মুরগির গল্প, চুরের গল্প, ডাকাতের গল্প, এরকম যদি কোনো গল্প থেকে আসে, যদি তোমার সেটা জানা থাকে, তাহলে তো ইজি লিখতে পারতেছো। বাট যদি একটু আনকমন হয়, তাহলে হচ্ছে তোমার পূর্ণ স্বাধীনতা আছে এখানে, তুমি যা ইচ্ছা তাই লেখো, তুমি হলে বসে একটা গল্প বানায় ওটা ইংলিশে ট্রান্সলেট করে লিখে আসবা, হলে বসে একেবারে ট্রান্সলেট করে লিখে দিয়ে আসবা, আহ, ওটাতেই তোমার মার্ক পাবা। এই কারণে আমি মনে করি তোমার এখানে কিন্তু তোমার কম্পিটিং স্টোরিতে নাম্বারটা বেশি দেওয়া দরকার, কারণ এই কম্পিটিং স্টোরির মাধ্যমে তোমার আসলেই কতটুকু পারো, কতটুকু জানো, বা তুমি কিভাবে লিখতে পারো কিনা, নিজে থেকে বানিয়ে লিখতে পারো কিনা, ওটা ডিপেন্ড করে তোমার এই স্টোরির উপরই। আমার মজার ফ্যাক্ট যদি আমি একটু বলি তোমাদেরকে, আমি কিন্তু কখনোই তোমার ইংলিশ পরীক্ষার আগে পড়ালেখা করিনি, জানো? ইংলিশ পরীক্ষার আগে আমি তোমার কখনোই পড়ালেখা করতাম না, জাস্ট এক্সাম হলে যাইতাম, আনকমন আসুক আর কমন আসুক সব বানায় লিখে দিয়ে আসতাম, প্যারাগ্রাফ বলো, রাইটিং, যাই আছে সব বানায় লিখে দিয়ে আসতাম। তো আল্লাহ দিলে আমার এই ইংলিশে একটু বানায় লেখার একটা অভিজ্ঞতা আছে, বানায় লিখতে পারি। হুম। তো এটা একটা স্কিল বলতে পারো। তো এই বানায় লিখে দিয়ে আসতাম, স্টোরি মুড়ি যাই আসুক।
রাফ স্টার্ট স্টোরি ইনফর্মাল লেটার। আচ্ছা, দেখতে হবে শর্ট স্টোরিতে কি কি আছে, শর্ট সিলেবাসে কি কি আছে, বাট আপাতত তোমরা জেনে রাখতে পারো। এ হচ্ছে স্টোরি, তারপর হচ্ছে তোমার লেটার ইমেইল। লেটার ইমেইল হচ্ছে তোমার যে কোনো একটা আসতে পারে, লেটারও আসতে পারে, ইমেলও আসতে পারে। এখানে তোমার 5 নাম্বার, এখানে তোমার এই যে কোয়েশ্চেন দেওয়া আছে আর একটা ডেমো দেওয়া আছে। তো তোমরা যারা ফাতি ব্যাচের ক্লাসটা করছো তারা কিন্তু অলরেডি এটা দেখছো, দেখে ফেলছো যে তোমার কিভাবে লিখতে হয়, কি কি লিখতে হয়। হুম। তো এইখানে যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে, যদি তোমার এরকম লেটার ইমেল কোয়েশ্চেন আছে, আগে তুমি কোয়েশ্চেনটা পড়বা যে এখানে তোমার কি বলছে। এখানে তোমাকে বলেই দিছে সাপোজ ইউ আর আরিয়ান অর আরিয়া, হ্যাঁ, এবং অফ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, তুমি শাহবাগের কাজী নজরুল ইসলামে থাকো। তোমাকে এখানে কিন্তু একেবারে বলেই দিছে, ফিক্স করে বলে দিছে তোমার নামও কি, তোমার তোমার ঠিকানা কোথায়। এখন তুমি কোয়েশ্চেন ঠিকমতো পড়লাই না, তুমি শুধু নিচে এই এক লাইন পড়ছো যে ডিসক্রাইব হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংলিশে ভালো করতে পারি, এতটুকু পরে তুমি নিজের মতো করে লেখা শুরু করছো, ডেকে টেকে ডিয়ার অমুক তমুক, তোমার বান্ধবীর নাম দিয়ে দিছো, বন্ধুর নাম দিয়ে দিছো। এখানে এসো নিজের মতো করে বন্ধুর নাম বান্ধবীর নাম দিয়ে দিছো, নাম্বার কি পাবা? পাবা না। কারণ তোমাকে এখানে কোশ্চেনের মধ্যে তোমাকে লিমিটেশন করে দিচ্ছে, তোমার নাম এটাই হইতে হবে, তোমার ঠিকানাও এটাই হইতে হবে। হুম। যদি তোমার দেওয়া না থাকে, যদি শুধু এতটুকু দেওয়া থাকে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ, তখন তুমি যা ইচ্ছা তাই দাও, তখন তোমার কোনো বাধা নাই, তখন তুমি যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তোমাকে এরকম লিমিটেশন করে দিবে যে এটাই হইতে হবে, তখন তোমাকে এই নামগুলো ইউজ করতে হবে, এই ঠিকানা ইউজ করতে হবে। তারপরে এই লেটার লেখার ক্ষেত্রে কোন দিকে ডেট তারিখ হয় এটা দেখবা। হুম। কোন দিকে ডিয়ার লেখা আসে, কোথায় সালাম দিয়ে শুরু করে, এট ফার্স্ট টেক মাই লাভ অ্যাজ ওয়েল এক্স রেসপেক্ট, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। দেন টপিক অনুযায়ী তুমি ডিসক্রাইব করবা যে ইংলিশ শেখার গুরুত্বগুলো কি কি, ইংলিশ শিখলে কি হইতেছে, ইংলিশ ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হ্যান ত্যান ভুগি চুগি যা আছে লিখবা। তো এটা তোমার এখানে ডান সাইডে দেওয়া আছে, তো বাট তোমার মডার্ন ইংলিশগুলোতে বা মডার্ন বর্তমান যত সব নিয়ম কারণ আছে সবগুলোতে কিন্তু তোমার এগুলো সব একেবারে সব বাম সাইডে লেখে। হ্যাঁ, আমাদের ভার্সিটিতে তোমার যদি বলি, তোমার আমাদের ম্যাম বলছে তোমার সব একেবারে বাম সাইডে হয়, কিছু ডান সাইডে কিছু বাম সাইডে এমন আর এখন নাই। বাট তোমরা তোমাদের বইয়েরতে ফলো করো যে ডেট আর ঠিকানা হচ্ছে তোমার ডান সাইডে, তার বাম সাইড থেকে তোমার লেখা শুরু করবা। ইউ লাভিং আরিয়া অথবা আরিয়ান যাই হোক নাম দিয়ে দেন ঠিকানা লিখবা। ঠিক আছে, ঠিকানা কোনটা যেটা তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, তারপর যদি আসে ইমেলের ক্ষেত্রে, ইমেল লেখো। তাহলে যে তোমার ফরম্যাট দেওয়া আছে কি কি দিয়ে শুরু করবা, প্রথমে ফ্রম নিজের একটা gmail.com বা email.com, এখানেও কিন্তু তোমার এই যে আগে কোয়েশ্চেন ফলো করবা। এখানে তোমাকে বলেই দিয়েছে সাপোজ ইউ আর রাতুল। হ্যাঁ, আমরা যে গণিতে করতাম না, মনে করো 10টা হাতি আছে, মনে করো তোমার কাছে 10টা কলা আছে, মনে করো, হ্যাঁ ওই যে মনে করো মনে করো, এই মনে করোটা এখানে ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। সাপোজ ইউ আর রাতুল, তুমি যেই হও না কেন তোমাকে এখানে বলেই দিছে তোমার নাম রাতুল, অর্থাৎ তোমাকে এখানে তোমার ওই যে রাতুল নাম ইউজ করে, ইউ লাভিং রাতুল, ইউর বিলাভেড ব্রাদার রাতুল, রাতুলি ইউজ করতে হবে। আর যদি এরকম নাম না দেওয়া থাকে, সাপোজ ইউর কিছুই না দেওয়া থাকে, শুধু রাইট অ্যান ইমেল, দেন তুমি তোমার নিজের নাম ইউজ করো, কোনো প্রবলেম নাই। কি বলছে, ইয়ঙ্গার ব্রাদার ন্যারেটিং দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেইলি, প্রতিদিন পত্রিকা পড়ার সুফল বর্ণনা করো। তো এই প্রথমে এটা লিখলো, তারপর সাবজেক্টে টপিক লিখবা। এখন আমাকে বলো এখানে টপিক কি, এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যে টপিকটা কি, সাবজেক্টে তুমি কি কি দিবা। আচ্ছা, তো এটা একটা টিক্স বলতে পারো যে তোমার যখন কোয়েশ্চেনগুলো থাকবে তখন এই যে কোয়েশ্চেনের যে লাস্ট পার্টটা, হ্যাঁ, মেইনলি তোমার বেশিরভাগ সময় এখানে তোমার টপিকটা থাকে, তোমার কি বিষয়ে আলোচনা হইতেছে। এটা হচ্ছে কি, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেইলি, প্রতিদিন পত্রিকা পড়ার গুরুত্ব, এটাই হচ্ছে তোমার একরকম এখানে টপিক। টপিক দিয়ে তারপরে ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ, যার নাম তোমার লাগবে, অর্থাৎ যাকে তুমি
ইমেলটা পাঠাচ্ছ তার নাম দিবা, তারপরে পুরো ইমেলটা এখানে গেল। আর একটা কথা, তোমার লেটার কিন্তু তোমার ইমেল থেকে বড় হবে, অর্থাৎ ইমেলটা তোমার ছোট। হুম, ইমেলটা তোমার মনে করো এক প্যারার মধ্যে অথবা তোমার দুই প্যারার মধ্যে 5-6টা সেন্টেন্স, 5-6টা সেন্টেন্সে বেশি তোমার হবে না। আর লেটারে কিন্তু তোমার একটু বিস্তারিত বড় করে লিখতে হয়, হ্যাঁ তোমার লেটার একটু বড় করে লিখতে হয়। আর ইমেলটা একটু ছোট, বাট দোনোটাই তোমরা চেষ্টা করবা এক পেজের মধ্যে শেষ করার জন্য। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে বক্স, যদি তোমাকে কোয়েশ্চেনের লেটার দেয় তাহলে কিন্তু কি বক্সটা দেওয়া ম্যান্ডেটরি, বক্সটা কিন্তু তোমাকে দিতেই হবে। বাট অনেক সময় না দিলেও তোমার প্রবলেম হয় না, বাট তোমরা প্লে সেফ, তোমরা কোনো রিস্ক নিও না, তোমরা বক্সটা এঁকে দিও। হ্যাঁ, এই পাশে ফর্ম হবে, এই পাশে টু হবে, আর অ্যাড্রেস যদি দেয়া থাকে তাহলে দিবা। আচ্ছা, এখানে গেল তোমার লাস্ট প্যারা কি কি ইউজ করতে পারো, ইউরস এভার, ইউরস এল্ডারলি, ইউরস বিলাভেড, ইউরস সিনসিয়ারলি, ইউর ফেথফুল, যা ইচ্ছা তা দিতে পারো। বাট এখানেও কিছু ফর্মালিটি আছে, যেমন ইউরস এভার, ইউরস এল্ডারলি, ইউরস এভার বা ইউরস বিলাভেড, এই দুইটা তোমার মেনলি ইউজ করে যদি তোমার কোনো বন্ধুর কাছে তুমি পত্রটা পাঠাও। আবার ইউর সিনসিয়ারলি, এটা তোমার ইউর ফেথফুল, এটা তোমার ডিপেন্ড করে যদি তুমি কোনো মনে করো কোনো অফিসারের কাছে, কোনো একটা চাকরির জন্য, হ্যাঁ কোনো একটা ম্যানেজারের কাছে পাঠাইতেছো, তখন এগুলো ইউজ করে। দেন এখানে তোমার নিজের নাম দিবা, অথবা তোমার এই যে কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে, ইউ আর রাতুল, তুমি হচ্ছে রাতুল, রাতুলের নাম দিবা। গ্রাফ এন্ড চার্ট, গ্রাফ এন্ড চার্টেরও তোমাদের আমি আলাদা করে ক্লাস নিয়েছিলাম, যে গ্রাফ এন্ড চার্ট তোমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শালভিত্তিক, একটা হচ্ছে যদি শালভিত্তিক না হয় তাহলে। এখন আমার তো আজকে তোমার এত সময় নাই যে তোমাদেরকে বিস্তারিত দেখাবো, বাট আমি তোমাদের ক্লাসে কিন্তু বিস্তারিত ডেমো শো করে দেখাইছিলাম, যে একটা ডেমো যদি তোমার গ্রাফের চার্ট দেই তাহলে এই রুল, এটা হচ্ছে তোমার একটা শর্টকাট নিয়ম, তোমার ওই যে সামারির মতো, ঠিক আছে, সামারির মতো একটা শর্টকাট নিয়ম। যদি তোমার গ্রাফটা কমন নাও পড়ে, যদি পারো তুমি নিজ থেকে বানিয়ে লিখতে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু যদি তুমি না পারো, যদি তোমার কমন না পড়ে, দেন তুমি এই যে এই রুলগুলো ফলো করবা যে কিভাবে লিখতে হবে। দ্য গ্রাফ রিপ্রেজেন্টস টপিক, অর্থাৎ যে টপিক গ্রাফের সেটা কিন্তু তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে। ইউসেজ অফ মোবাইল ফোন, হ্যাঁ, পোভার্টি লাইন অফ বাংলাদেশ, এই হচ্ছে টপিকগুলা। কভারিং দ্য পিরিয়ড, যদি সালভিত্তিক হয়, কত বছর থেকে কত বছর। কভারিং দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, যদি 10 বছরের তথ্য দেওয়া থাকে তাহলে 10 বছরের, হ্যাঁ এইরকম দিবা। অ্যাট এ গ্ল্যান্স দিয়ে তারপর শুরু করবা। ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজ অর ডিক্রিজ অফ, ইনক্রিজ অর ডিক্রিজ দিয়ে তোমার যে যদি ওই যে চার্ট দেয়, হ্যাঁ একটা চার্ট দিল যে বাড়তেছে, বাড়তেছে দিলে ইনক্রিজ, যদি কমতেছে দেখায় তাহলে হবে ডিক্রিজ। নোটেবল ইনক্রিজ ডিক্রিজ অফ টপিক, ওই যে টপিকটা সেম টপিক, ইনক্রিজ ডিক্রিজ অফ মোবাইল রেট বলো, যা ইচ্ছা তাই বলো। তারপরে ইন প্রথম সাল, দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, দ্য রেট ওয়াজ কত পার্সেন্ট, এখানে তোমার পার্সেন্টেজ দেওয়া হবে, যদি তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়া হবে। তো এগুলো কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত অলরেডি করাইছি, তাই এখানে তোমার বেশি একটা সময় দিতেছি না আমি। হ্যাঁ, তোমরা যারা নতুন আছো তারা এই ফরম্যাটটা দেখে নিবা। আর এই যে যেভাবে বলা আছে তোমাদের একেবারে সহজভাবে বলা আছে তুমি কোথায় কি দিবা, তারপরেও আর তোমাদেরকে কত সহজভাবে বোঝানো যায় তা তো আর বলতে পারি না। কমন পড়লে কি এটা দিব না, দেখো কমন পড়া মানে হচ্ছে তুমি ওটা পারো, তোমার একটা ধারণা আছে, এটা তো হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার, তুমি অবভিয়াসলি দিবা, এটা তোমার বেসিক স্ট্রাকচার, এটা তো তুমি অবভিয়াসলি দিবা যদি তোমার কমন পড়েও। আর পাশাপাশি তুমি এখানে মাঝখান দিয়ে আরও কিছু লাইন অ্যাড করবা, এটা হচ্ছে তোমাকে বলতে পারো তোমার একটা মোটামুটি লেভেলের নাম্বার এনে দেওয়ার জন্য। তুমি যদি একেবারে নাও পারো এইভাবে যদি লেখো তাহলে কিন্তু একটা নাম্বার পাবা, কিন্তু তোমার যদি এটা কমন পড়ছে, তুমি এই টপিকটা পারো, নিজ থেকে আরও কয়েকটা লাইন বাড়াইতে লিখতে পারবা। আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে নিজ থেকে মাঝখান দিয়ে আরও কয়েকটা লাইন বাড়াইতে পারো, শেষের দিকে তোমার নিজস্ব একটা মতামত দিবা। হ্যাঁ, এই যে শেষের দিকে নিজের একটা মতামত দিবা, এই যে বিষয়টা, এই বিষয়ের উপর তুমি কি চিন্তা করো, তোমার কি মনে হয়, এটা মতামত দিবা। এই মতামতটা এভাবে দিয়ে কিন্তু তোমার কয়েকটা পেজ বাড়াবা, কয়েকটা লাইন বাড়াবা, তাহলে কিন্তু তোমার আরেকটা ভালো নাম্বার পাবা। শুধু যদি এটা লেখো তাহলে যেই নাম্বারটা পাবা, যদি একটু বাড়াই লেখো, নিজের থেকে কিছু বানাই লিখো, তাহলে একটু বেশি নাম্বার পাবা, এতটুকুই। আর দিন শেষে তোমার সবগুলা তোমার গ্রাফে চার্টারই স্ট্রাকচার কিন্তু এইরকমই, প্রতি বছর কমতেছে বাড়তেছে, হ্যাঁ কত পার্সেন্ট কমলো সেটা দিবা। একেবারে বিস্তারিত তোমার এখানে বলা আছে, তোমরা দেখে নিও। আর এই যে এখানে এটা বলা আছে, যদি কোনো রেট অপরিবর্তিত থাকে তাহলে দ্য রেট ইনক্রিজ আর ডিক্রিজ টু এর পরিবর্তে দ্য রেট ওয়াজ আনচেঞ্জড, আনচেঞ্জড।
লিখতে হবে। যদি সালভিত্তিক হয় তাহলে কি, সালভিত্তিক না হয় তাহলে কি দিবা? অর্থাৎ মনে করো তোমার একটা পাই দিছে, হুম, একটা পাই দিছে, তখন কিভাবে লিখবা? মনে করো একটা লোক দিনে কয় ঘন্টা বই পড়ে, কয় ঘন্টা টিভি দেখে, কয় ঘন্টা মোবাইল টিপে, এইরকম একটা কোয়েশ্চেন দিল। তো ওই টপিকগুলো লিখে দেন ওই যে এই সেম আগের মতোই প্রথম সেকশনে কি আছে, তার কি গেম খেলার সময় দিনে কয় ঘন্টা গেম খেলতেছে সেটা লিখতেছ, এরকম। এই হচ্ছে তোমার গ্রাফেন চার্টের সংক্ষিপ্ত রূপ। তারপর হচ্ছে তোমার লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। অ্যাপ্রিসিয়েটিং পোয়েম হচ্ছে তোমার এই পুরো কোয়েশ্চেনের সবচেয়ে একটা হার্ড একটা পার্ট, সবচেয়ে কঠিন যেটা বলবো আমি। হুম, সবচেয়ে কঠিন একটা পার্ট, সবচেয়ে ছোট বাট সবচেয়ে কঠিন একটা পার্ট। এখানে বলে দিছি কি, নট মোর দেন 50 ওয়ার্ডস, অর্থাৎ একেবারে ছোট, প্রায় 2 থেকে 3 সেন্টেন্স, 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে লিখবা 8 নাম্বার। মানে এটা হচ্ছে তোমার সামারি, কবিতার সামারি। হুম, কবিতার সামারি। এখানে একটা কবিতা দেওয়া আছে, তোমাদের বই আছে, আই ডাইড ফর বিউটি, হ্যাঁ, তোমাদের যে বিউটি অধ্যায় থেকে দেওয়া আছে। বাট ওয়াজ স্ক্যার্স অ্যাট জাস্ট ইন দ্য টোম, আমি সৌন্দর্যের জন্য মারা গেছিলাম, কিন্তু তারপরে কি কবর দেওয়া হয়েছিল, ওয়ান ওয়ান হু ডায়েড ফর দ্য ট্রুথ ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, আর আমার পাশের রুমে এমন একজনকে কবর দেওয়া হলো যে সত্যের জন্য মারা গেছে। হ্যাঁ, এই একটা কবিতা। তো এই কবিতার থিম কি, কি নিয়ে আলোচনা করতেছে, এটা তুমি 1-2 লাইনের মধ্যে বিস্তারিত বলবা। তো এটা শুরু করতে পারো এইভাবে, দ্য অ্যাবভ পোয়েম ডিলস উইথ দ্য থিম অফ টপিক। টপিকটা কি? এখানে টপিকটা হচ্ছে বিউটি অ্যান্ড ট্রুথ, সৌন্দর্য এবং সত্য। সৌন্দর্য, একজন মারা গেছে সৌন্দর্যের জন্য, একজন মারা গেছে সত্যের জন্য। এই কথাটা তুমি এখানে লিখবা, দ্য অ্যাবভ পোয়েম ডিলস উইথ দ্য থিম অফ বিউটি অ্যান্ড ট্রুথ। অথবা তুমি লিখতে পারো দ্য পোয়েম ইজ অ্যাবাউট বিউটি অ্যান্ড ট্রুথ, যেভাবে তুমি ইচ্ছে লেখো। লিখে তারপর লিখতে পারো কি বোঝাতে চাইলো, যে সত্য আর এক সৌন্দর্য একে অপরের পরিপূরক, হ্যাঁ, কমপ্লিমেন্টারি। তাদের মধ্যে একজন মারা গেল সত্যের জন্য, একজন মারা গেল সৌন্দর্যের জন্য। হুম, তারা কি একে অপরের ভাই হিসেবে তারা নিজেদেরকে গণ্য করে, অর্থাৎ তারা তো একই, যা সত্য তাই সুন্দর, সত্যই সুন্দর, এইরকম। এইভাবে জাস্ট 2 সেন্টেন্স, বেশি না, জাস্ট 2 থেকে 3টা সেন্টেন্স লিখবা। একটা সেন্টেন্সও তোমার অলরেডি এই টপিকের মধ্যে এসে পড়তেছে, টপিকটা যখন তুমি লিখতেছো। আর অ্যাপ্রিসিয়েটিং পোয়েমটা আসলেই খুব কঠিন, কারণ এটা কিন্তু তোমার একেবারে ভিতরের মিনিংটা লিখতে হয়, হ্যাঁ, যে আসলে তুমি কি বুঝলা। এইটা তোমার আসলে তুমি যদি প্র্যাকটিস না করো বা কয়েকবার করে কবিতাটা না পড়ো, বা কোনো একটা বই থেকে গাইড থেকে কবিতার সামারিটা আগে না পড়ো, তাহলে কিন্তু পারাটা খুব টাফ, যে কবি আসলে কি বুঝাতে চাইলো। কবিতাগুলো পড়তে হবে বলতে, প্রথম দিকের যে কয়েকটা ইম্পর্টেন্ট কবিতা আছে না, ওই যে তোমার এই যেমন এই যে এই বিউটি অ্যান্ড ট্রুথের কবিতাটা, তারপর ওই যে ড্রিমের 2টা কবিতা আছে, ওগুলো থেকে কিন্তু তোমার প্রায় সময় সামারি আসে। হ্যাঁ, সামারির জন্য আসে। তো সামারির জন্য দেখতে পারো, এছাড়া তোমার এত গুরুত্বপূর্ণ না। সামারি আর এই যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, এই 2টা পার্টের মধ্যে তোমার কবিতাটা লাগে। আর পরে যখন তুমি অ্যাডমিশনে যাবা, তখন কিন্তু তোমার ঢাবিতে রিটেনেও আসে অনেক সময় কবিতা সামারি, কি 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 বুঝলা এটা লেখার জন্য। তো এই হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের ওভারঅল একটা সাজেশন বলতে পারো, বা লাস্ট মুহূর্তের টিপস এন্ড ট্রিক্স বলতে পারো, কোনটা কিভাবে লিখবা, কোথা থেকে পড়বা, কি কি পড়বা, এরকম একটা বললাম আর কি। এখন বলো তোমরা কতটুকু বুঝলা, বা তোমরা ক্লাসটা কেমন লাগলো জানাও। যদি উপস্থিতি খুবই কম, তোমরা শেয়ারও করো না। তোমরা আমাদের লার্নিং পয়েন্ট স্কুল প্ল্যাটফর্মটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে, তোমাদের স্কুলে সবার মাঝে ছড়িয়ে দিও। ভালো জিনিস শেয়ার করাতে কোনো অপরাধ নাই, ঠিক আছে? তো তোমরা সবার মাঝে শেয়ার করে দিও। অনেকেই হয়তো এখনো খাওয়া দাওয়া করে নাই, তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত বলবো না, তোমাদের কাজের জিনিসই তো, তাই না? আচ্ছা, তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা অবভিয়াসলি আমাদের পেজে নক দিবা। তোমাদের যা ইচ্ছা আছে, আমি আছি, আমাদের স্যারদেরকে নক দিতে পারো, আমরা সবসময় পাবা। আর রেগুলার তোমাদের ক্লাসগুলো হইতেছে, ফ্রি ক্লাসগুলো, ওগুলো কন্টিনিউ করবা। হুম, যদিও আমাদের এখানে কয়েকদিন গ্যাপ পড়ে গেছিলো, আমাদের ফাইনাল পরীক্ষা ছিল, ওটার কারণে একটা গ্যাপ পড়ে গেছে। তার উপর আবার আজকে থেকে আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসের নোটিশও দিয়ে দিচ্ছে। তো এখন কিভাবে কি করব সেটাই একটা চিন্তার বিষয়।
কালকে থেকে আমাদের আবার সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়েছে, তো ক্লাস করে আবার এসব পিডিএফ টিডিএফ মেনটেন করে তোমাদের ক্লাসগুলো নেওয়াটা টাফই বলতে পারো। আর ইংলিশ সেকেন্ড পেপার তো মেবি তোমাদের জাহিদ স্যার নিতেছে। তারপরেও আমার একটা পরিকল্পনা আছে তোমাদের ঈদের পরে, হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারো যে ঈদের পরে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একেবারে বেসিক থেকে একটা কোর্স টাইপের ফ্রি কোর্স, হ্যাঁ, চালু করার। অনেকেই আছে, তোমরা মাদ্রাসায়, যেহেতু আমিও পড়ছি তোমরাও পড়তেছো বেশিরভাগই মাদ্রাসায়, তো আমি জানি মাদ্রাসার এই হচ্ছে একটা ল্যাকিংস যে তোমার অনেকেই এমন আছে যে তোমার একেবারে বেসিক পার্টস অফ স্পিচ কয়টা, ভার্বের যে তিনটা ফর্ম আছে, হ্যাঁ, নাউন কাকে বলে, তোমার ইন্টারজেকশন কি, প্রিপোজিশনগুলো কি, এটাই অনেকে জানে না। মাদ্রাসা স্টুডেন্ট অনেক এমন আছে যে তারা এই বেসিক তথ্যগুলো জানে না যে ডু ডিজের ডু ডিডের পরে যে তোমার ভার্বের একেবারে ফার্স্ট ফর্ম হয়, একেবারে বেসিক রুলগুলা, হুম, এগুলাই জানে না অনেকে। তো এইগুলো দেখা যায় তারা অনেকের কাছে বলতেও পারে না, করতেও পারে না কিছু, কারণ এত বেসিক থেকে তো তোমাকে কোনো কোচিংও শিখাবে না। তো তাদের কথা চিন্তা করে একেবারে বেসিক থেকে কিছু ক্লাস নেওয়া যায় কিনা, কোর্স নেওয়া যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা আছে। বাট ওটা ডিপেন্ড করে তোমাদের রেসপন্সের উপর, যে তোমরা কেমন রেসপন্স দিতেছো, তোমরা ক্লাসে আসতেছো কিনা, থাকতেছো কিনা, হুম, তোমরা শেয়ার করতেছো কিনা তার উপর। একেবারে ফ্রি একটা কোর্স হবে, চিন্তা নেই। তো পরবর্তী অ্যানাউন্সমেন্টের জন্য তোমরা এলপিএস এর সাথেই থাকো। তো আবার পরবর্তী একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।